ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতেই আজ নজর রাখবো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানান, সুভাষজিরা মরে না, যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি, ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন, নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। ১২৯তম জন্ম জয়ন্তীতে নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর। মোদী লিখেছেন, সুভাষচন্দ্র বোস সময় সময় তাকে উদ্বুদ্ধ করেছেন। নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা থেকে ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপন, সুভাষ বন্দনায় কেন্দ্রের উদ্যোগের কথাও উল্লেখ এক্স পোস্টে। এই প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে ই গ্রাম বিশ্বগ্রাম প্রকল্পের সূচনার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নেতাজির জন্ম জয়ন্তীতে গুজরাটের হরিপুরা থেকে প্রকল্পের সূচনা হয়। आजादी के बाद अंडमान निकोबार द्वीप समूह के गौरवशाली इतिहास को सहेजा जाना चाहिए था, लेकिन उस दौर में सत्ता में पहुंचे लोगों के भीतर एक असुरक्षा की भावना थी। वो आजादी का श्रेय केवल एक परिवार तक सीमित रखना चाहते थे। अंडमान निकोबार को भी गुलामी की पहचान से जुड़ा रहने दिया गया। हमने इतिहास के इस अन्याय को खत्म किया। पोर्ट ब्लेयर आज श्री विजयपुरम बन चुका है। ये नया नाम नेताजी की विजय की याद दिलाती है। दूसरे अन्य द्वीपों के नाम भी स्वराज द्वीप, शहीद द्वीप और सुभाष द्वीप रखे गए। नेताजी के इस विजन से आज की पीढ़ी को परिचित कराना हम सभी का दायित्व है, और मुझे खुशी है कि हमारी सरकार इस दायित्व को बखूबी निभा रही है। হাওড়া গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের খাবারে নেই কোনো রকম কোনো আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এ নিয়েই ভোটের বঙ্গে জোর বিতর্ক।
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल है। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। देखिए 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না? বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে যাত্রীরাও একেবারে ক্ষুব্ধ। কামাখ্যা থেকে হাওড়া বন্দে ভারত স্লিপারে যাত্রীদের বিক্ষোভ। অসমীয়া খাবারের মেনুতে ডাল না দেওয়ার অভিযোগ। খাবারের মান নিয়েও প্রশ্ন বন্দে ভারত স্লিপারের যাত্রীদের। खाना फेंक रहा है, आप समझ लीजिए। स्टाफ खाना फेंक रहा है। बंद होगा, बाहर जाके हम खाना खरीद के लाइन नहीं ला पाएंगे। 2500 रुपए हमारा, अगर ये 500। রেড রোডে সুভাষ শরণ, সেই মঞ্চ থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও
তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা। আক্রমণ হবে রাজনৈতিক, ব্যক্তিগত নয়। এবার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, নয়া কৌশল বিজেপির। বিজেপির লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইতি টানা, কিন্তু তা করতে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মমতাকে। এটাই এবার পদ্ম শিবিরের কৌশল। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিজেপি। এর বদলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগগুলি তুলে ধরতে চাইছে তারা। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কি কি কাজ করবে সেসব প্রচারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্ম শিবির। কারণ তারা বিশ্লেষণ করে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করায় লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। তো সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। 5 বছর আগে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বারবার এ রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। दीदी ओ दीदी, अरे दीदी दीदी दीदी, आप सुनती भी नहीं हो दीदी ओ दीदी। বিজেপির অনেকেই মনে করেন 21-এর ভোটের সময় মমতাকে তাদের দলের কোনো নেতা যেভাবে নিশানা করেছিলেন তাতে হিতে বিপরীত হয়। বাংলার অনেক ভোটারই এসব ভালোভাবে নেননি। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা ঢেলে ভোট দেন মমতাকে। রাস্তার কাটা হয়ে গেল, ট্রেন ব্যান্ডেজ মারা হয়ে গেছে,
আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এবার তাই রণকৌশল বদল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ নয়, আক্রমণ হবে রাজনৈতিক। আর তার সঙ্গে থাকবে ডাবল ইঞ্জিনের সরকার হলে কি কি উন্নয়ন হবে তার প্রচার। নিউজ 18 বাংলা। সরস্বতী পুজোয় শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ। নেতাজির জন্মদিনে তৃণমূলকে আক্রমণ, আমন্ত্রণের হিসেব দিয়ে বালখিল্য রাজনীতি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব, আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। ভবানীপুর অনেক বড় জায়গা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন। চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। সারা বাংলায় কটা দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আর কটা সময়াভাবে করতে পারেননি, শুধু এই হিসাবটা নিলেই বুঝতে পারবেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। আত্মহত্যা বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের, পরিযায়ীকে নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি, আত্মহত্যার অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, মৃত যে আলাউদ্দিন শেখের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল তোমার মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, পরপর 2-3 এবং গাড়ি ভাঙচুর থেকে রাস্তা অবরোধ, প্রায় 7 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ, ট্রেনে ভাঙচুর, ট্রেন অবরোধ। সেই ঘটনার কিন্তু আসল তথ্য উঠে এলো তার যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্টে। এবং আলাউদ্দিন শেখকে কোন রকম দেহের মধ্যে আঘাত চিহ্ন পায়নি, সে সুসাইড করেছে বলে কিন্তু সেই তদন্তে উঠে এসেছে। এবং পালামো, ঝাড়খণ্ডের পালামো জেল থেকে যেখানে তার ময়না তদন্ত করানো হয়, সেখানে গিয়ে তদন্তে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এবং তার যে মামাতো ভাই, সেই মামাতো ভাই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে যে টাকা পয়সা দেনা হয়ে গিয়েছিল, তাই নিয়ে কিন্তু সে রীতিমতন ভেঙে পড়েছিল, মানসিক ভাবে অবসাদে ভুগছিল বেশ কিছুদিন, কাজেও ঠিক মতন যাচ্ছিল না। এবং সেই কারণে কিন্তু সে তার বাড়িতে তোমার আত্মহত্যা করে। এবং শুক্রবার বৃহস্পতিবার তার ঘর থেকে তোমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর সেই দেহ যখন বহরমপুরে আসে, বেলডাঙ্গাতে আসে, তখন তার পরিবার এবং গ্রামের লোকরা যে শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ তুলে তারা বেলডাঙ্গা রাস্তা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে এবং প্রায় 7 ঘন্টা ধরে অবরোধ চলে। এবং বেলডাঙ্গা স্টেশনে একাধিক প্রায় 6 ঘন্টা ধরে কিন্তু অবরোধ হয়। কিন্তু আজকে যে ময়না তদন্ত রিপোর্ট এসেছে, সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে তার গায়ে কোন রকম আঘাতের চিহ্ন নাই এবং সে আত্মহত্যা করেছে বলে কিন্তু সেই রিপোর্টে উল্লেখ করা আছে। এবং পুলিশের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে যে কোন রকম গুজবে নয়, যেটা সত্যি ঘটনা, সেই ঘটনায় কিন্তু উঠে এসেছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই খবর তোমার জানানো হয়েছে। বেশ, আর এবার কমিশনে রুষ্ট শুভেন্দু অধিকারী। কমিশনকে অ্যাকশন নেওয়ার দাবি, ভাষণ নয় অ্যাকশন চাই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তার, চাইলে কমিশনের বিরুদ্ধে আদালতে যান। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন। আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে যে তাড়াহুড়ো, যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি, আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, যেভাবে হয়রান করা হচ্ছে বয়স্কদের, অসুস্থদের, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আগেও কমিশনকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের।
জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর জেলায় জেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, ব্লকে ব্লকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। ভাঙড় 2 নম্বর ব্লকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ। শনিবার সব জেলাতেই প্রকাশ হবে তালিকা। 24 জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ। তালিকা প্রকাশ নিয়ে আগেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ইটাহারে এসআইআর শুনানিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্কুলে শুনানি কেন্দ্রে একেবারে লাঠি বাঁশ নিয়ে চড়াও ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং সেখানে শুনানি বন্ধ হয়ে যায়। কিন্তু এর 24 ঘন্টার মধ্যেই ছবি বদল। শুক্রবার ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানি হলো, সরস্বতী পুজোও হলো। ইটাহার হাই স্কুল। বৃহস্পতিবার এই স্কুলে এসআইআর শুনানির সময় তুলকালাম। স্কুলে চলে ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। শুক্রবার সব স্বাভাবিক, স্কুলে ফের শুনানির জন্য লম্বা লাইন। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। বৃহস্পতিবার ধুন্ধুমার, শুক্রবার ধূপ 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 সরস্বতী পুজো। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুর এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার নাম চান্দু সরকার, বয়স 51। পরিবারের দাবি, চান্দুর স্ত্রীকে সম্প্রতি হিয়ারিং নোটিশ ধরানো হয়। এরপর থেকেই ওই ব্যক্তি আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার ছিল স্ত্রীর শুনানির দিন। ওই দিন সকালেই চান্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা স্কুলে বসা শুনানি কেন্দ্রে চড়াও হন, ভাঙচুর চালান। একদিন পর একেবারে অন্য ছবি। ইটাহার হাই স্কুলে হলো এসআইআর শুনানি, হলো সরস্বতী পুজো। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। নিজের অবস্থানে অনড় মনিরুল, এফআইআর হলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিধায়কের। ফরাক্কার সভা থেকে হুঙ্কার মনিরুল ইসলামের। শুনানি চলাকালীন বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ। ফরাক্কার বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। আর 20 ঘন্টা পর এফআইআর না হওয়ায় আবারও কমিশনের নির্দেশ। মুর্শিদাবাদের জেলা শাসককে এফআইআর এর নির্দেশ। মনিরুলের বিরুদ্ধে মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসককে নির্দেশ, মুর্শিদাবাদের জেলা শাসকের। মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আর এই লোকগুলো আমাকে জনপ্রতিনিধি করেছে মানুষের বিপদের সমাধানে আমার দায়িত্ব এবং কর্তব্যের পিছনে দাঁড়ানো। তাই আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। এদিকে মালদায় আক্রান্ত বিএলও। মালদার খড়বা গ্রাম পঞ্চায়েতের নিচলামারির ঘটনা। শুনানির নোটিশ দেওয়া নিয়ে বচসার সূত্রপাত। আর বচসার জেরে বিএলওকে মারধরের অভিযোগ। বিএলওকে বাঁচাতে গিয়ে আহত তার ভাগ্নে। কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। মারধরের অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। খুনের পরিকল্পনার অভিযোগ আক্রান্তের। মারধরের অভিযোগ অস্বীকার কংগ্রেসের। আমি চা খাচ্ছি, দাঁড়িয়ে আছে, ও পাথর এসে প্রচুর হারে পাথর ঢালাই পাথর দিয়ে মাথাতে আঘাত করে আমি রবিউল হাসানের সালা। আচ্ছা, ওই হাসান মেম্বার কোন দলের মেম্বার? কংগ্রেস দলের মেম্বারের ছেলে হাসান। আচ্ছা, পাথর দিয়ে আচমকা ভাবে আমাকে আঘাত মারে।
এমনভাবে আঘাত মানে মার্ডার করার পরিকল্পনা ছিল। আপনি কি বিএলওকে বাঁচাতে গেছিলেন এখানে সেখানে? হ্যাঁ, বিওলো মানে কি, বিওলোর পক্ষেই তো আমি ছিলাম। মানে ওনার উপরই চড়াও হতে পারে? হ্যাঁ, চড়াও হতো। বিওলো থাকলে বিওলোকে মারতো আজকে। আপনি ওনাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন? হ্যাঁ। আমাদের দলের প্রাক্তন সদস্যা সাজেদা বাবার নামে যে অভিযোগটা হচ্ছে বা থানায় অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণই মিথ্যে। একটা রাস্তাকে কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট, কিন্তু ওই ঘটনার সাথে বিএলের এই ঘটনার কোনো সম্পর্কই নেই। সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা, নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব।